আপকি আদালতে ইউনিয়ন মিনিস্টার হরদীপ সিং পুরীর ওপরে অভিযোগ হলো যে ইনি রাজনীতিতে এসে কূটনীতি ভুলে গেছেন। হরদীপজি, কংগ্রেসের লোকেরা বলে যে আপনি এত বড় ডিপ্লোম্যাট, রাজনীতিতে পা রাখার পর হরদীপজির জানি না কি হয়ে গেল, রাহুল গান্ধীকে আপনি গাধা বলে দিলেন। কোনোদিনও না, কোনোদিনও বলিনি, আমি কোনোদিনও বলিনি। আমি এটা বলেছিলাম যখন উনি কিছু একটা বলেছিলেন, আমাদের নেতাদের নিয়ে বলেছিলেন, আমি বলেছিলাম মূর্খতা হয় ৩ ধরনের, ঠিক আছে? একটা সাধারণ মানে অর্ডিনারি, অসাধারণ মানে এক্সট্রাঅর্ডিনারি, আর একটা চক্রবর্তী ক্লাসের মূর্খতা। আমি এটাই বলেছিলাম। না, আপনার ওই স্টেটমেন্ট আমার কাছে আছে, যেটাতে আপনি বলেছিলেন যে ইউ আর গেটিং অ্যান অ্যাস টু রান আ হর্সেস রেস। না, ওটা বাংলায় ট্রান্সলেট করলাম, আর ঘোড়ার বদলে আপনি গাধাকে দৌড় করাচ্ছেন। এটা একটা প্রবাদ বাক্য, ইটস অ্যান এক্সপ্রেশন, যে আপনি ধরে নিন আপনি ঘোড়ার রেস হচ্ছে, মানে এটা হলো ভালো একটা কম্পিটিশন চলছে, ঠিক আছে? ওটাতে আপনি ঘোড়াকে রিপ্লেস অন্য কোনো পশুর সাথে করছেন না, ওটা তো শুধু একটা কথার কথা। তার মানে আমি সত্যি সত্যি ওনাকে গাধা বা ওরকম কিছু বলিনি, না আমি কোনোদিনও বলিনি। আমি তো বলেছিলাম এটা একটা এক্সপ্রেশন। উনি তো এটাই মানে বার করেছেন যে আপনি রাহুলজিকে গাধা বলে দিয়েছেন, আর উনি বলেছেন যে এটা হলো সস্তার অ্যাক্ট্রোল। না না, আমি এটাও বলিনি। আমি দেখুন এভাবেই বলেছিলাম। আমি কে হই এসব বলার? উনি একজন এত বড় একটা পার্টির নেতা, উনার একটা মহান বংশ রয়েছে, ঠিক আছে? আর উনি এমন একটা পরিবার থেকে এসেছেন যাদের যথেষ্ট ভালো ভূমিকা রয়েছে ভারতের স্বাধীনতার আন্দোলনের সাথে। আমি এরকম কিছু বলিনি। আপনি এটাও টুইট করে দিয়েছেন, সালা কংগ্রেস। দেখুন আমি কি টুইট করেছি? ইটালিয়ান ভাষা, যেটা সম্পর্কে আপনাদের মধ্যে কারোর বেশি জানা নেই, আমারও জানা নেই, ইটালিয়ান ভাষায় কনফারেন্স রুমকে সালা কংগ্রেসই বলে থাকে। না না, এটা একদম সত্যি কথা। এতে কি লোকেরা খুব রেগে গেছে আমার উপরে? আপনি জানতেন রেগে যাবে। না, কেন রেগে যাবে? হ্যাঁ, আরে ভাই, কনফারেন্স রুম ইটালিতে ওটাকে সালা কংগ্রেসই বলে থাকে, তাহলে মানেটা কি হলো? আপনি দেখুন, রাহুল গান্ধী তো প্রধানমন্ত্রীকে পকেট মারও বলে দিয়েছেন। উনি বলেছেন ইনি অ্যাটেনশন ডাইভার্ট করে দেন আর আদানিজি পকেটটা মেরে দেন। আপনি ওনাকে এটা জিজ্ঞেস করুন যে আপনার যখন বাবা প্রধানমন্ত্রী ছিলেন, উনি একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যে মনে হয় ১৯৮৫-র আশেপাশে, একটা টাকা যখন দিল্লি থেকে বেরোয় তখন শেষ পর্যন্ত যারা লাভবান হন বা যাদের উদ্দেশ্যে বেরোয় ১৫ পয়সা পৌঁছয় তাদের কাছে। আমি কথা বলছি ১৯৮৫ সালের। দেশ স্বাধীন হয়েছে ১৯৪৭ সালে, ঠিক আছে? আপনি দেখে নিন ৭৫ বছরে কতটা সময় কংগ্রেসের সরকার ছিল আর ছিল না। তখন পকেট কাদের ছিল? কারা পকেট মার ছিল? আপনি ওই দ্বিতীয় কোনো ব্যক্তিকে, ভালো মন্দ আমি কোনো সাফাই দিতে আসিনি এখানে, কিন্তু আপনাদের যে কংগ্রেস স্টেটস রয়েছে ওখানে ওদের ইনভেস্টমেন্ট আছে। দেখুন, উনি তো সদ্য এটা বলেছেন, সেটা হলো জনগণকে বলেছেন, যদি আপনি পেট্রোল কেনেন তাহলে টাকাটা আদানিজির পকেটে ঢোকে, আপনি যদি খাবার খান তাহলে টাকাটা আদানিজির পকেটে ঢোকে, যদি আপনি জল খান তাহলেও টাকাটা আদানিজির পকেটে ঢোকে, বিদ্যুৎ খরচ করেন, টিভি চালান, তাহলেও টাকাটা আদানিজির পকেটে যায়। মনে হয় সব দিক থেকে ওনার আদানি অবসেশন হয়ে গেছে আর কি, আমি এটাই বলবো। উনি যদি পেট্রোল সম্পর্কে একটুও যদি কষ্ট করে জেনে নেন তাহলে বোঝা যাবে কাঁচা পেট্রোল, কাঁচা তেল কোথা থেকে আসে। ৮৫% আমরা ওগুলো ইম্পোর্ট করি। ওগুলো কারা ইম্পোর্ট করেন? ২ টো প্রাইভেট সেক্টর কোম্পানি আছে আর বাকিগুলো আমাদের ওএমসি। ওটাতে উনি যে ব্যক্তি নাম করেছেন, আমার তো মনে হয় না উনার কোনো কাঁচা তেলের ইম্পোর্ট আছে বা রিফাইনিং আছে, নাম্বার 1। নাম্বার 2, ওটাতে আপনাকে ফ্রেট লাগাতে হবে, ইন্স্যুরেন্স লাগাতে হবে, যেভাবে রিফাইন করতে হয় কাঁচা তেলকে। আর পেট্রোল আর ডিজেল যারা তৈরি করে তারা নিজেদের কিছু পার্সেন্টেজ রাখে, বাকিটা ডিলার কমিশন নেয়, আর বাকিটা কেন্দ্রীয় সরকার ওতে এক্সাইজ শুল্ক বসায়, আর যে রাজ্য সরকার আছে ওতে ভ্যাট বসায়। আরে ভাই, একদমই ক্লিয়ার ব্যাপার এটা। মোদিবাবু গত ২ বছরে সারা পৃথিবীতে দাম ৩০-৪০% উপরে উঠেছে। ভারত এমন একটা দেশ যেখানে দাম মোটামুটি 11% নিচে নেমেছে, ঠিক আছে? কেন নেমেছে? কারণ
মোদি বাবুর কেন্দ্রীয় সরকার দুটো সময় নভেম্বর 2021 আর মে 2022-এ দুটো সময় আমাদের এক্সাইজ শুল্ক কম করেছেন। 13 টাকা 16 টাকা করে পেট্রোল আর ডিজেলের দাম কম হয়েছে। ঠিক আছে তো? ওকে? ভারতীয় জনতা পার্টির রাজ্যরা নিজেদের ভ্যাট কম করেছে। আর রাজস্থানে 108 টাকা করে পেট্রোল বিক্রি হয় লিটার প্রতি, আর বিজেপির লখনৌয়ে সেটা ওই 96 টাকা করে বিক্রি করা হয়। তাহলে 12 টাকার পার্থক্য এখানে। এটার উত্তর দিক, আপনি যে খাবারটা খান সকালে, ওটার ট্যাক্সটা আদানি বাবুর কাছে চলে যায়। আপনি পেট্রোল ভরেন। জানি না উনি কি বলতে চাইছেন। উনি এটাও বলেন যে হরদীপ পুরী যখন সিভিল এভিয়েশন মিনিস্টার ছিলেন, উনি 6টা এয়ারপোর্ট আদানিকে দিয়ে দিয়েছিলেন। না, প্রথম কথা হলো ওই এয়ারপোর্টের অকশন তো আমার আসার আগেই হয়ে গেছিল, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে যদি আপনি একটা ওপেন ট্রান্সপারেন্ট অকশন করেন, ঠিক আছে, তাহলে ওটাতে আপনি বলবেন যে আপনার মুখটা অনেকটা মুরারজি দেশের মতো দেখতে, বা আপনার নামের সাথে মিল আছে, আপনি ওটা নিতে পারবেন না। বলুন আমায়, যখন আমি এয়ারপোর্টের সাথে ডিল করতাম সিভিল এভিয়েশন, তখন একটা বড় এয়ারপোর্টের অকশন ছিল জেওয়ার, যেটা দিল্লির আশেপাশে রয়েছে। যখন জেওয়ার এয়ারপোর্ট তৈরি হয়ে যাবে, তখন দিল্লি ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আর জেওয়ারের যে ট্রাফিকটা হবে, ইট উইল বি মোর দেন লন্ডন, হিথ্রো, গ্যাটউইক, স্ট্যানস্টেড পুট টুগেদার। আমার 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 যোগীবাবুর সাথে কথা হয়েছিল একবার, এটা নিয়েই কথা বলেছিলাম আমি, ঠিক আছে। তখন কেউ একজন জিজ্ঞাসা করেছিল যে এই এয়ারপোর্টের অকশন কিভাবে সফল করা সম্ভব। আমি বলেছিলাম যে এর একটাই উপায় আছে, একদম ওপেন ট্রান্সপারেন্ট নিলাম রাখুন, আর ওটাই হবে। আর এতে কি হলো না, এতে একটা কোম্পানি আছে জিউরিক, যারা আগেও এটা করেছিল, ওরা এসেছিল, আর যে ব্যক্তির কথা বলছেন সে নিচে নেমে গেছিল। এটা তো পুরো নিলামের ওপরে, আর কতটা অ্যাগ্রেসিভলি নিলাম করতে পারছেন। আপনার সম্পর্কে কংগ্রেসের লোকেরা বলে যে হরদীপ পুরীর ইউটিলিটি উপযোগিতা শুধুমাত্র এটুকুই যে গান্ধী পরিবারের বিরুদ্ধে উল্টোপাল্টা বক্তব্য দেবেন। উনি হলেন পার্ট টাইম মিনিস্টার আর ফুল টাইম ট্রোল করেন। আমার ইউটিলিটি কি সেটা তো অন্য কেউ বিচার করবে। ওনার কথাই যদি আমি ধরি, আমি এটাই মনে করি যে 1 বছরে তো 365টা দিন হয়। যদি 2% সময়ও যদি এনার সম্পর্কে কেউ কিছু বলেছেন, তাহলে আপনি প্রসঙ্গটা দেখে নিন। কারণ আমার ওনার প্রতি কোনো অবসেশনও নেই, অন্য কিছুও নেই। প্রিয়াঙ্কা গান্ধীর যে অভিযোগটা আছে সেটা আমি পড়ে বলছি, যেটা উনি বলেছেন। উনি বলেছেন যে রাহুল গান্ধী পৃথিবীর দুটো সবচেয়ে বড় সংস্থায় পড়াশোনা করেছেন, হার্ভার্ড আর কেমব্রিজ থেকে উনি ডিগ্রি পেয়েছেন। আপনি ওনাকে পাপ্পু বানিয়ে দিলেন। ডিগ্রি তো আপনি দেখেননি, সত্যিটা আপনি জানেন না, আর ওনাকে পাপ্পু বানিয়ে দিলেন। আমি কোনোদিন ওনাকে পপ্পু বলিনি। পপ্পু তো টার্ম অফ অ্যাফেকশন হয়। আরে আমার বাচ্চা তো নয় যে পপ্পু বলবো। আরে আমার সেই সাহসই নেই। উনি এত বড় একজন লিডার। ওনার বাবা প্রাইম মিনিস্টার ছিলেন, ওনার ঠাকুমা প্রাইম মিনিস্টার ছিলেন, ওনার গ্রেট গ্র্যান্ডফাদার প্রাইম মিনিস্টার ছিলেন। আমি কেন ওনাকে এমনি বলবো? পাপ্পু তো টার্ম অফ অ্যাফেকশন হয়। আর পাপ্পু, আমার সাথে ওনার এরকম কোনো সম্পর্ক নেই যে আমি এসব কথা বলবো। চলুন পাবলিকের থেকে কিছু প্রশ্ন নেওয়া যাক। খালিস্তানের ব্যাপারে অনেক কথাবার্তা চলছে, আর অনেক সিঙ্গারও এর সাপোর্টে কথা বলছে। তাই আমার প্রশ্ন হচ্ছে যে আপনি পাঞ্জাবের ইয়ুথকে কি মেসেজ দিতে চান, যে কোনটা করা ঠিক কোনটা ভুল? এটা কোথায় তৈরি হচ্ছে? খালিস্তান। হয় এটা তৈরি হবে ক্যানাডাতে, কারণ সব খালিস্তানি তো ওখানে ঢুকে পড়েছে। আর আমি মনে করি যে যদি খালিস্তানকে, যাকে আমি কুকুল্যান্ড বলি, বোকামির কথা এটা। ভারতে আচ্ছা, আমাদের কি ইতিহাস আছে? আমি নিজেকে নিজে অনেক গর্ব করে বলেছি, আমাদের দশম গুরু, গুরু গোবিন্দ সিং মহারাজ, উনি কি করেছেন আমাদের কমিউনিটির জন্য? না, ওখান থেকে খালসা প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের কত পার্সেন্টেজ আছে ভারতের জনসংখ্যার মধ্যে? 2% থেকে কমই হবে শিখদের। আর দেখুন ভারতে আমাদের জন্য কি না করা হয়েছে। এখন থেকে তার থেকে কয়েকজন অদ্ভুত লোক বেরিয়ে পড়ে, সি হাউ লাকি আই অ্যাম, আই ওয়েন্ট টু ক্যানাডা, বিকেম আ মিনিস্টার। আজব ব্যাপার।
ভারতে দেখুন কি আছে, কতটা সম্মান দিয়েছে কি না নেই। আর এটা আমি বলছি না যে এটা শুধু একতরফা, কন্ট্রিবিউশন কত আছে শিখদের এখানে। পাঞ্জাবে আছে, এগ্রিকালচারে আছে, আপনারা তো দেখুন ট্রান্সপোর্টেশনে, মেডিকেল প্রফেশনে, প্রফেশনসে, লতে কত লিউমেরিজ আমাদের চিফ জাস্টিস ছিলেন, আমার ভাই মনিন্দর সিং, এ তো অ্যাডভোকেট, ঠিক আছে, তো প্র্যাকটিসিং দিল্লি হাইকোর্টের জাজ। তাহলে কি করছে খালিস্তানের? দেখুন কি হয়েছে পাঞ্জাবে, আমি বলছি অনেক দিন আগে থেকে ওখানে যে সাউন্ড ডিসিশন মেকিং হয় সেইটাই ছিল না আর কি। কি হয়েছে, ওরা যে জিনিসটা দিয়ে নেশা, আরে এটা খুবই দুঃখজনক ব্যাপার যে উই আর লস্ট আ কমপ্লিট জেনারেশন উই হ্যাভ, ওই বেশি নেশার কারণে। আর আরেকটা ব্যাপার কি হয়েছে, যে কোনো জায়গায় যান, অমৃতসর থেকে জলন্ধর, সেখানে জায়গায় জায়গায় বড় বড় বোর্ড আছে IELTS, জানি না এগুলো কি, নতুন কোনো AIMS বা IIT খুলেছে হয়তো। না, ওরা কি করে, বাচ্চাগুলোকে একটু ইংরেজি পড়াতে চায়, একটু ইংরেজি পড়িয়ে কি করে যে ওরা ইন্টারভিউয়ের জন্য যায়। তাহলে বলুন, একটা কমেডিয়ান আছেন ট্রেভার, সাউথ আফ্রিকা অরিজিনের কেউ একজন, ও হ্যাঁ, ট্রেভার নোয়া। তো সেখানে কেউ ওনাকে এটা জিজ্ঞাসা করছে যে ইন্ডিয়ার ক্যানাডার ব্যাপারে। আচ্ছা, ইন্ডিয়া কাকে বলে? বলে যে দ্যাটস আ কান্ট্রি হুইচ সাপ্লাইজ চিপ লেবার টু কানাডা। আজব ব্যাপার। ওখানে যদি কোনো ট্রাক ড্রাইভার যায়, ওখানে তো সে ভালোই টাকা রোজগার করবে। আর যে বেচারা পড়াশোনা করে, সে গেলে কি হয় না, ওকে ছোট একটা চাকরি করতে হবে। তাই এটা একদম, এখন মা বাবা কি বলেছে বিদেশে যেতে? না ভাই, বিদেশে দেখে নিও, পাঠাবে কি? আমি আপনাদের একটা কথা লিখে বলে দিচ্ছি এখানে, এই প্রোগ্রামের মারফত বলছি, কিছুদিন আগেরই কথা, লোকেরা ওখানে গেছে, এখন ইকোনমিক অপরচুনিটি ইন্ডিয়াতে আছে, লোকেরা ফিরে আসছে, ডক্টররা ফিরে আসছে, বাকিরা ফিরে আসছে। আর আরেকটা কথা আপনাদের বলে দিচ্ছে এখানে, এখন যে আপনারা ওদের পলিটিক্যাল সিস্টেমটা দেখছেন, এই যে ভদ্রলোক বাবু আছেন, ট্রুডো বাবু, এনার এখন পলিটিক্যাল লাইফ মনে হয় একটু মানে টাইম বাউন্ড, একটু টাইম কম হয়ে গেছে। যদি বানাতে চান খালিস্তান, তাড়াতাড়ি বানিয়ে নিন যতদিন উনি প্রাইম মিনিস্টার আছেন। তারপরে ওখানেও যে লোকেরা আসবে, তাদের যে রিয়াকশন হবে, বাকি লোকেরা তখন জানতে পারবে এরা সবাই মূর্খ লোকজন সব।